আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে নরসিংদীতে গুলিবিদ্ধ সহ নিহত 2। জানাবো এএনআই এর প্রতিবেদন, ইউনূস মোদি বৈঠক আয়োজনে দিল্লিকে ঢাকার চিঠি। আরও জানাবো বিএনপির বিরুদ্ধে মিডিয়ায় পুরনো কৌশল ফিরে এসেছে। এবং সর্বশেষে জানাবো ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদ, চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নরসিংদীতে গুলিবিদ্ধ সহ নিহত 2। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত 10 জন। আজ শুক্রবার ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে 2 জন নিহতের ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সঙ্গে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শামসু মেম্বারের দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বিএনপি নেতা শামুস মেম্বার ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন সালাম সোহাগরা। 5 আগস্টের পর শামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসেন। এই নিয়ে 2 পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। এর জের ধরে 2 পক্ষের মধ্যে মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটে। এরপর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুল সালাম মিয়ার সমর্থকদের এলাকা ছাড়া করেন বিএনপি নেতা শামসু মেম্বার। আজ শুক্রবার ভোর 5টার দিকে সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকায় উঠতে চায়। এতে বাধা দেয় বিএনপি নেতা শামসু মেম্বার ও তার লোকজন। পরে দেশীয় অস্ত্র, টেটা বল্লম, দা, ছুরি, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে 1 জন ও টেটা ও ছুরিকাঘাতে আরও 1 জন সহ 2 জন ঘটনাস্থলে নিহত হন। এ সময় সংঘর্ষে আহত হন অন্তত 10 জন। রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামসু মেম্বার ও সালাম মিয়ার সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় 2 জন নিহত হয়েছেন, 1 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন আরও 10 জন। এএনআই এর প্রতিবেদন, ইউনূস মোদি বৈঠক আয়োজনে দিল্লিকে ঢাকার চিঠি। বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আয়োজনের উদ্দেশ্যে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যম এএনআই এই তথ্য জানিয়েছে। 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনে যোগ দিতে 2 নেতার 2রা এপ্রিল থেকে 4 এপ্রিল ব্যাংকক সফর করার কথা রয়েছে। এএনআই-কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের 2 নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি। অপরদিকে 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। এর আগে ফেব্রুয়ারিতে উসমানের রাজধানী মাস্কাটে 8ম ভারত মহাসাগর সম্মেলনে সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উপদেষ্টা তৌহিদের বৈঠক হয়। বিএনপির বিরুদ্ধে মিডিয়ার পুরনো কৌশল ফিরে এসেছে। বাংলাদেশের রাজনীতিতে 2024 সালের জুলাই-আগস্ট মাসের গণ আন্দোলনের পর বড় পরিবর্তন এসেছে। অনেকেই ভেবেছিলেন এই আন্দোলন সব রাজনৈতিক দলকে একসাথে এনে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনীতিতে এখন এক ধরনের মিডিয়া কোচ চলছে, যেখানে ভুল তথ্য ছড়িয়ে বিভিন্ন দলগুলোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এসব কার্যক্রম নতুন কিছু নয়। জুলাই 2024-এর গণ আন্দোলনের আগে আওয়ামী লীগ 2 থেকে 2.5 লাখ সাইবার টিম গঠন করেছিল বিএনপি ও অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে কাজ করার জন্য। এই সাইবার বাহিনী ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে নানা গল্প বানিয়ে দলগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা ও নেতিবাচক প্রচারণা চালিয়েছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সময়েও একই ধরনের প্রচারণা চালানো হয়েছিল, যেখানে দেশি বিদেশি মিডিয়ায় 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে প্রতিদিন পালাক্রমে নানা নেতিবাচক তথ্য প্রচার করেছিল। 2006 সালে জোট সরকার ক্ষমতা ছাড়ার সময় অনেকেই মনে করত জোট সরকার মানেই অস্থিরতা ও দুর্নীতি। এই ধারণা মানুষের মনে বসে যায়, যার ফলে সেনা সমর্থিত সরকার আসার সুযোগ তৈরি হয়। এরপর রাজনীতিতে পরিবর্তন আসে, আর বিএনপি ধীরে ধীরে কঠিন এক নির্মম রাজনৈতিক বাস্তবতা ও দীর্ঘ সংগ্রামের মুখোমুখি হয়।
তবে ২৪-এর গণ আন্দোলনের পর আজও সেই পুরনো কৌশল চলছে। তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক ট্যাগিং, অনলাইন মিথ্যা প্রচারণা এবং সাইবার যুদ্ধ। এখন পুরনো ও নতুন রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে জনমত নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই কৌশলের মাধ্যমে সম্ভাব্য বিজয়ীদের দুর্বল দেখানোর জন্য অপপ্রচার চালানো হচ্ছে। এক্ষেত্রে বিএনপি সবচেয়ে বেশি এই প্রচারণার শিকার হচ্ছে। সংবাদ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক প্রচারণায় বিএনপিকে দেশজুড়ে সব অনিয়মের মূল কারণ হিসেবে তুলে ধরছে। কেন বিএনপিকে টার্গেট করা হচ্ছে? গুপ্ত রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক নেতা, কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, এমনকি কিছু বুইফোর সোর্স বিএনপিকে কখনো ভারতপন্থী, কখনো আওয়ামী লীগের গোপন বন্ধু, কখনো বিএনপি বাংলাদেশের একমাত্র চাঁদাবাজ দল হিসেবে প্রচার করছে। কিন্তু সত্যটা হচ্ছে বিএনপি নিয়মিতভাবে আওয়ামী লীগ ও ভারতের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তার নিজ দলের চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং বহিষ্কার করা সত্ত্বেও বিএনপির বিরুদ্ধে ক্রমাগত রাজনৈতিক ট্র্যাগিং ও লেবেল দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। প্রশ্ন হলো, কারা এর পিছনে আছে এবং কেনই বা বিএনপিকে বারবার এরূপ টার্গেটে পরিণত হয়? এর উত্তর খুঁজতে হলে পুরনো সূত্রতা, রাজনৈতিক কৌশল এবং দেশি বিদেশি স্বার্থের জটিল হিসাব নিকাশ বুঝতে হবে। পুরনো সূত্র, জাসদ ও বামপন্থী বুদ্ধিজীবীদের ভূমিকা। বিএনপির বিরুদ্ধে একটি বড় গোপন শক্তি হল বামপন্থী বুদ্ধিজীবী ও জাসদ। জাতীয় সমাজতান্ত্রিক দল ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর জাসদ ভেবেছিল তারা দেশের নেতৃত্বে আসবে, কিন্তু জিয়াউর রহমান তাদের পেছনে ফেলে ক্ষমতা নেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেন এবং বিএনপি প্রতিষ্ঠা করেন। এর পরাজয় জাসদের ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করে। অনেকে পরবর্তীতে বিএনপির সরকারের সাথে কাজ করলেও তাদের মধ্যে বিএনপির প্রতি এক ধরনের লুকোনো বিদ্বেষ দেখা যায়। আজও অনেক ছুপা জাসদ ও আওয়ামী লীগ, বামপন্থী বুদ্ধিজীবী এবং সাংবাদিক নিজেদের নিরপেক্ষ বা বিএনপি সমর্থক দেখালেও আসলে বিএনপিকে প্রতিনিয়ত দুর্বল ও হেয় করার চেষ্টা করে। এর প্রমাণ পাওয়া যায় যখন কিছু সাংবাদিক, কলাম লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক যারা একসময় বিএনপির ঘনিষ্ঠ ছিলেন এখন শুধু বিএনপির ব্যর্থতাগুলো তুলে ধরেন, কিন্তু তাদের অন্যান্য দলের এই বা একই ধরনের ভুলকে গুরুত্ব দেন না। আবার তারা কিন্তু সরাসরি বিএনপির বিরুদ্ধে কথা বলে না, কিন্তু ইনিয়ে বিনিয়ে এমন ভাবে তারা প্রচার চালায় যাতে বিএনপিকে একটি দুর্বল, বিভক্ত, অপরিণামদর্শী ও ব্যর্থ দল হিসেবে দেখানো যায়। বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা, ভারতপন্থী বুদ্ধিজীবী ও সিভিল সোসাইটির ভূমিকা। বিএনপি সবসময় বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়েছে, যা অনেক সময় ভারতের কৌশলগত স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য ভারতের অন্যায্য দাবিগুলো অনায়াসে মেনে নিত। তাছাড়া বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী, এনজিও, মিডিয়া ও সাংস্কৃতিক গ্রুপ ও ব্যক্তি আছে যারা ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, দাতা সংস্থা ও কৌশলগত প্রতিষ্ঠানের দ্বারা প্রভাবিত। এই প্রভাবের কারণে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়। ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে এই ধরনের প্রচারণা দেখা গিয়েছিল যখন বিএনপি সহ ৪ দলীয় জোট ক্ষমতায় ছিল। তখন আন্তর্জাতিক মিডিয়া বিএনপি শাসনকে দুর্বল ও ব্যর্থ দেখাত। সিভিল সোসাইটির কিছু গোষ্ঠী মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও চরমপন্থার অভিযোগ তুলে বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে এবং কূটনৈতিক মহল আওয়ামী লীগের দিকে ঝুঁকে থাকতে এবং বিএনপিকে আঞ্চলিক রাজনীতিতে নিরাপত্তার হুমকি হিসেবে দেখানো হতো। বর্তমানে ঠিক একই কৌশল ব্যবহার করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে। আন্তর্জাতিক মহলে বিএনপিকে অনিশ্চিত, দুর্নীতিবাজ ও অস্থির রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যাতে তারা আওয়ামী লীগকেই নিরাপদ বিকল্প হিসেবে দেখে। এই বিকল্পিত বা পরিকল্পিত প্রচারণার কারণে বিএনপি সবসময় একটি সংকটের মধ্যে আটকে থাকে এবং সুস্পষ্টভাবে রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারে না। বিএনপির মধ্যপন্থী রাজনীতির পথে পুনরায় ফিরে আসা ও তার প্রভাব। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময় বিএনপি একটি মধ্যপন্থী দল হিসেবে পরিচিত ছিল, যা কোনো নির্দিষ্ট মতাদর্শকে বা মতাদর্শের চাপে না পড়ে জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু পরবর্তী সময় বিএনপি বিভিন্ন রাজনৈতিক বাস্তবতার কারণে ইসলামপন্থী ও ডানপন্থী দলের সঙ্গে জোট গঠন করে এখন দলটি আবারও সেই পুরনো মধ্যপন্থী অবস্থানে ফিরতে চাইছে, যাতে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়ানো যায় এবং দলকে আরও বিস্তৃত করা যায়। এই পরিবর্তন বিএনপির পুরনো মিত্রদের অসন্তুষ্ট করেছে। যেসব ছোট দল বিএনপির সঙ্গে জোট করে সংসদে যাওয়ার সুযোগ পেত, তারা এখন নিজেদের দুর্বল মনে করছে। তারা মনে করছে বিএনপি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তারা বিএনপিকে আবারও পুরনো জোটে ফেরানোর জন্য বিভিন্ন কৌশল নিচ্ছে।
তা কিভাবে তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, অনলাইনে অপপ্রচার এবং নির্যাতনে চাপের কৌশল ব্যবহার করেছে, যাতে করে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করে আবার ছোট দলগুলোর সঙ্গে জোটে ফিরতে বাধ্য করা, বিএনপিকে নির্বাচনী কৌশল নষ্ট করে যাতে তারা আসন ভাগাভাগির বিষয়ে সমঝোতা করতে বাধ্য হয় এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি হিসেবে বিএনপির সুনাম কাজে লাগানো, কিন্তু একই সঙ্গে নেতৃত্বকে দুর্বল করে নিজেদের রাজনৈতিক আধিপত্য বজায় রাখা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।